Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 110তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই দুটি ঘটনাই পাঠিয়েছেন একজন ব্যক্তি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। উনি বর্তমানে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে রয়েছেন। আর ওনার দেশের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর থানায়। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আজকে এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু এই ঘটনাগুলো শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি যে ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 এর এপিসোডগুলো আমরা প্রচার করছি। এছাড়া প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামেও আমরা ভয়ের ঘটনা নিয়ে এপিসোড প্রচার করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, একটা কথা যেটা আমি মাঝে মাঝে বলতাম, তবে ইদানিং এটা আমি কম বলি, এর পেছনে কারণও রয়েছে। শুরুর দিকে আপনারা খেয়াল করবেন যে আমরা কালো জাদু রিলেটেড ঘটনাগুলো কম দিতাম, কেননা আমি আসলে পছন্দ করতাম না যে কালো জাদু রিলেটেড ঘটনাগুলো যদি আমি দেই অনেকে এটাতে উৎসাহিত হতে পারেন, এই কারণে। কিন্তু পরবর্তীতে আমরা যখন বারবার শুধু কালো জাদু রিলেটেড ঘটনাই পাচ্ছিলাম, আর চতুর্দিকে কালো জাদু এতটাই ছড়িয়ে পড়েছে, মানুষকে সতর্ক করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এই কারণেই আমরা কালো জাদু রিলেটেড ঘটনাগুলো এমনিতেও তো বেশি করে পাচ্ছিলাম, আর আমরা আমাদের ওই অবস্থান থেকে কিছুটা সরে আসি। কালো জাদু রিলেটেড ঘটনাগুলো আমরা অন্যান্য ঘটনাগুলোর সাথে প্রচার করা শুরু করি, এখনও করছি, ভবিষ্যতেও আমাদেরকে করতে হবে, যাতে করে আমাদের যারা সম্মানিত লিসেনারগণ রয়েছেন তারা কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারে, এটা করলে কি পরিণতি হবে সেটা সম্পর্কে জানতে পারে, আর এটা থেকে বেঁচে থাকার পথ যেন আমরা নিজেদের থেকে আল্লাহর রহমতে বাতলাতে পারি, সেই বিষয়টাও যেন বুঝতে পারি। আজকে যে দুটি ঘটনা শেয়ার করব, একটি ঘটনা সরাসরি কালো জাদুর সাথে সম্পর্কযুক্ত, আর একটি ঘটনা আংশিক সম্পর্কযুক্ত। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি ইব্রাহিম ভাই পেয়েছিলেন ওনারই যেই কোম্পানি, ওই কোম্পানির একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে। তার বাড়িও বাংলাদেশে। তো ওনাদের যে কোম্পানি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম হাজি আসে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর থেকে, তুরস্ক থেকেও আসে। তো ওনাদের কোম্পানির যে বিশাল হোটেল রয়েছে, এই হোটেলে তো এই হাজিরা থাকেন। এখানে যারা অন্যান্যরা কাজ করেন আমাদের বাংলাদেশি ভাইরা, এছাড়া ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তো তারাও তো ওখানে কাজ করেন। তো দেখা যাচ্ছে যারা অনেক পুরনো হয়ে গেছেন তারা কিন্তু তুর্কি ভাষা টুকিটাকি জানেন। আর ইব্রাহিম ভাই উনি তো তুর্কি ভাষা এখনও ভালো করে জানেন না। ওখানে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই যে বিদেশি যা হাজিরা আসেন ওখানে, তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে তারা কমপ্লেইন করেন, আর তাদের কাছ থেকে কোনো ধরনের বকশিশ নেওয়া যাবে না, তারা দিতে চাইলেও নেওয়া যাবে না। ওই হোটেলের প্রতিটা আনাচে কানাচে সিসিটিভি লাগানো আছে। কেউ যদি তাদের কাছে কোনো কিছু আবদার করে, তাদেরকে বিরক্ত করে, এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং হয়। সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি তার সাথে কী কথা বলছিলা, তুমি কেন তাদের সাথে
বারবার একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলা। এই সমস্ত কারণে অনেক লোকই কিন্তু ওখানে চাকরি করতে পারেনি। যারা ওখানে চাকরি করছেন তারাও অত্যন্ত সতর্কতার সাথে চাকরি করছেন, যাতে করে কোম্পানির রেপুটেশন যেন নষ্ট না হয়। আর কোম্পানি এই বিষয়ে খুবই সতর্ক। এই ইব্রাহিম ভাই লক্ষ্য করলেন যে ওইখানে বাংলাদেশে একজন ভাই, ওনার বয়স 50-এর কাছাকাছি হয়ে গেছে, তবে বয়সে সিনিয়র হলেও ওই কোম্পানিতে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার আগে এসেছেন। ওই কোম্পানিতে কাজে যোগদানের দিক থেকে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার অগ্রজ বলতে হবে। তো উনি যখন খেয়াল করলেন যে একজন তুর্কি হাজির সাথে উনি মাঝে মাঝে কথা বলছেন, তুর্কি হাজিও দেখা যাচ্ছে যে তার সাথে বেশ আন্তরিকতা দিয়েই কথা বলছেন। আর ইব্রাহিম খলিল ভাই এটাও লক্ষ্য করেছিলেন ওই তুর্কি হাজি 2-3 মাস পর পরই ওমরা হাজ করতে আসেন আর কি। তো ওমরা হাজ যেটা করতে আসেন, তখন দেখা যাচ্ছে যে এই বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেন। উনিও দেখা যাচ্ছে যে বেশ আগ্রহ ভরেই তার কথা শোনেন, তিনিও কথা বলেন, তখন ওই তুর্কি ভদ্রলোকও তার কথা শোনেন। তো এরকম চলতে থাকে। এখন এত আন্তরিকতা কিন্তু ওনাদের করার নিয়ম নাই। ইব্রাহিম খলিল ভাই উনি জিজ্ঞেস করেছেন যে কী ব্যাপার চাচা, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন, কারণটা কি? যখনই আসে দেখি তখনই আপনার সাথে বেশ ভালোই কথা বলে, ওনার সমস্যাটা কি, বা অন্য কোনো কারণ আছে কি না? তখন ওই যে যিনি বয়স্ক ভদ্রলোক, উনি একটা বিষয় বলেছিলেন যে এই লোকটা আসলে বারবার হজে আসে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। মূলত সেটা নিয়েই আলোচনা হয়। জিজ্ঞেস করি আপনার ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কি না, আল্লাহ কবুল করেছেন কি না। তখন উনি আফসোস করেন, এখনও উনি এই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। তখন ইব্রাহিম খলিল ভাই উনি চিন্তা করলেন যে তাহলে তো জানা লাগে যে আসলে উনি কেন বারবার আসেন। আল্লাহর ঘরে তো উনি আসবেন, এটা তো আর কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। আর উনি যথেষ্ট ধনী মানুষ, উনি চাইলে প্রতি মাসে একবার করে আসতে পারেন বা 15 দিনে একবার করে আসতে পারেন, এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। তখন জানতে পারেন একটা রহস্যময় ব্যাপার। যেই ভদ্রলোকটা উনি বেশ কিছু বছর আগে থেকেই এই যে এখানে এইভাবে ঘন ঘন ওমরা করতে আসছেন আর কি। মূলত ওনার বাড়ি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে বেশ ভেতর একটা গ্রামে। উনি গ্রাম থেকে শহরে চলে এসেছিলেন, ইস্তাম্বুল শহরেই। উনি সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন, অনেক কঠোর পরিশ্রম করতে থাকেন। আল্লাহর রহমতে একটা সময় উনি খুবই অল্প বয়সেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যান। এরপর পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে ওনার একটা খুব কঠিন নিয়ত ছিল, তা হচ্ছে যে উনি যেহেতু স্ট্রাগল করে বড় হয়েছেন, আল্লাহ ওনাকে একটা অবস্থানে নিয়ে গেছেন, তো ওনার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন উনি কোনো এতিম মেয়েকে বিয়ে করবেন, যার মা বাবা নাই, অসহায়, এমন কোনো মেয়েকে বিয়ে করবেন। তাহলে ওনার সব কাজে আল্লাহ বরকত দান করবেন। কেননা উনি বিভিন্ন সময় দেখেছিলেন, এটা আমাদের বাংলাদেশেও রয়েছে বা এটা সব জায়গাতেই রয়েছে, দেখা যাচ্ছে যে ধনী মানুষ তিনি কিন্তু তার সামাজিক স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আর একটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করেন। এটা দোষের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। তবে উনি ছিলেন ব্যতিক্রম। উনি বিষয়টা ভিন্নভাবে চিন্তা করেছিলেন যে আমি তো এই পজিশনে আসছি, একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করব। তো ওই চিন্তা থেকে উনি একটা এতিম মেয়েকে পছন্দ করেন। এদিকে হয় কি, ছেলের সাথে কথা না বলেই ওনার বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা পরিবারের সাথে কথা বলেছিলেন, সেই পরিবারের মেয়েকে পছন্দ করেছিলেন। একবার হয় কি, তাকে ডেকেছেন এলাকাতে, গ্রামে। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে বলে যে বাবা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আমি একটা মেয়েকে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে, ওইখানে তোমার বিয়ে করতে হবে। উনি বলছেন যে না, আমি বিয়ে করব না, আমি একটা এতিম মেয়েকে পছন্দ করছি, অসহায় মেয়েকে পছন্দ করছি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই অসহায়, আমি তাকে বিয়ে করব। এদিকে মা তো রাজি না, অনেক জোর করে সেই মেয়ের বাড়িতে নিয়ে গেছেন যে তুমি চলো, আমরা তো কথা দিছি পারিবারিকভাবে, তুমি আসলে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, এতটুকু সম্মান তো আমাদের রক্ষা করবা নাকি, এটুকু তো তোমার কাছে আমরা চাইতেই পারি। এখন কি আর করা, মানে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা। উনি ওনার মায়ের সাথে, বোনের সাথে গিয়েছেন ওই বাড়িতে, ওনার বোনের হাজব্যান্ডও ছিল সাথে।
তা যাওয়ার পর দেখা গেল যে সেই পরিবার যথেষ্ট ধনী, তারাও খুব সম্ভ্রান্ত। মেয়েটাকে সামনে আনা হলো। তো মেয়েটার সাথে যখন তার চোখাচোখি হয়েছে, তখন ওই মেয়েটা তাকে পছন্দ করেছে। ওখানে নাকি একটা কালচার আছে ওনাদের ওই জায়গাতে বা ওই গ্রামে, সেটা হলো যদি একে অপরকে পছন্দ করে, তাদের সামনে চা থাকে, ওই চাটা তারা কী করে পিরিচ বা অন্য কোনো কিছুর উপরে কিছুটা ঢেলে দেয়। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, পছন্দ হয়েছে। যদি না ঢেলে দেয় তাহলে বুঝতে হবে পছন্দ হয়নি। দেখা গেল ওই মেয়েটা ওই তার জন্য রাখা চায়ের কাপ থেকে কিছুটা চা ওই পিরিচের উপর ঢেলে দিয়েছে, তার মানে মেয়ে ওই ছেলেকে পছন্দ করেছে। এদিকে উনি তো এটা করতে পারছেন না, কেননা উনি তো কথা দিয়েছেন আর একটা মেয়েকে। তো ওখান থেকে উনি চলে আসেন। চলে আসার পর পরিবারে শুরু হয়ে যায় অশান্তি। উনি কিছুতেই এই মেয়েকে বিয়ে করবেন না, উনি ওই অসহায় মেয়েটাকেই বিয়ে করবেন। এদিকে পরিবারের সদস্যরা বলে যে আমরা কথা দিয়েছি এইখানেই বিয়ে করতে হবে। এটা নিয়ে তো শুরু হয়ে গেল তার পরিবারে তুমুল অশান্তি। এদিকে হয়েছে কি, ওই মেয়ের পরিবারের লোকজনও বুঝতে পেরেছে ছেলে রাজি না, কারণ ওই সময় কিন্তু ছেলে তার চায়ের কাপ থেকে চা পিরিচের উপর ঢালেনি, তারা কিন্তু বিষয়টা ফলো করেছে। এদিকে তারা এসে এই ছেলের মাকে ধরছে যে কী ব্যাপার, আপনি না বললেন যে আমাদের মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে হবে, আপনাদের ছেলে তো আমাদের মেয়েকে পছন্দ করে নাই, কি কথা বলে নিয়ে আসছেন আপনার ছেলেকে। এই মেয়ের পরিবার কিন্তু জানতো না যে ছেলে আর একটা অসহায় মেয়েকে বিয়ে করবে, একটা এতিম মেয়েকে বিয়ে করবে। তখন তারা জানতে পেরেছে এই বিষয়টা। এটা নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায়। এটা যখন আশেপাশে জানাজানি হয়ে গেল, এদিকে মেয়ের পরিবার, অর্থাৎ যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল পারিবারিকভাবে, সেই মেয়ের পরিবার তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়। বলে যে আপনারা আপনাদের ছেলের পছন্দের কথা জানতেন, ছেলে বলেছে, তারপরে এই ধরনের নাটক সিনেমা আমাদের সাথে করার কী দরকার ছিল। তারা বলছে যে আমাদের ছেলেকে তো আমরা বোঝাচ্ছিলাম, হয়তো সে রাজি হয়ে যাবে, এখনও বোঝানোর উপরেই আসি। তখন বলে যে ঠিক আছে, আপনাদেরকে সময় দিলাম, আপনাদের ছেলেকে বোঝান, কারণ আমাদের আত্মীয় স্বজনরা জেনে গেছে, আশেপাশের লোকজন জেনে গেছে যে আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে। সুতরাং এই বিয়ে ভেঙে গেলে কিন্তু আমাদের সম্মানহানি হবে, আর তখন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না, এরকম হুমকিও তারা দেয়। এদিকে ছেলেকে যখন বারবার প্রেশারাইজ করা হচ্ছিল, ছেলে কি করেছে, ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে সোজা ইস্তাম্বুল চলে গেছে। সেখানে গিয়ে তার তো বাড়িঘর করা ছিলই আর কি, সেখানে ঘর সংসার শুরু করে দিয়েছে। এদিকে এই ছেলে যে বিয়ে করে ফেলেছে এই খবরও তো জানাজানি হয়ে গেছে। তখন তো দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একটা সময় অবশ্য উত্তেজনা প্রশমিত হয়ে যায়। এদিকে এই যেই লোকটা, উনি চিন্তা করছেন এই মেয়েটাকে বিয়ে করলাম, পরবর্তীতে যদি এই মেয়েটাকে জোর জবরদস্তি করে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করে মেয়েটাকে আলাদা করে দেওয়া হয়, কি করা যায়। দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনারা দ্রুত কোনো একটা বেবি নেবেন। দেখা যাচ্ছে বিয়ের 3-4 মাস পরেই ওনার যে স্ত্রী, উনি গর্ভবতী হয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছেন, এখন এই যে এই লোকটা তো ওনার ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন, সারাদিন বাসায় থাকতে পারেন না। ওনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকার। বিশ্বস্ত লোক কাকে পাওয়া যায়? উনি বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে একটা মেয়েকে নিয়ে আসলেন। এই মেয়ের বাড়ি পাকিস্তানের ইসলামাবাদের কোনো একটা জায়গায়। এই মেয়েটা খুবই ভালো নামাজ কালামি। তো এই মেয়েটাও আসছিল তুরস্কেতে কাজের সন্ধানে। তো তাকে এখানে নিয়ে আসা হয়। তার যে কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, তো তাকে নিয়ে আসা হয়। বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়। কথা ছিল যে বাড়ির টুকিটাকি কাজ করবে। আরও কাজের লোক ছিল বলতে এমনি ভারী কাজ করার জন্য লোক ছিল, কিন্তু তার মেইন কাজটাই হবে হচ্ছে যে এই লোকের স্ত্রীকে দেখাশোনা করা। তো তাকে রাখা হলো। এদিকে বেশ কিছুদিন পর থেকেই এই মেয়েটা তার স্ত্রীর দিকে কীভাবে যেন তাকায়, সন্দেহের দৃষ্টিতে তাকায়। বিষয়টা কিন্তু এই লোকের স্ত্রী ফলো করেছেন। তখন উনি বলেছেন যে কী ব্যাপার, তোমার চাহনির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি আমি দেখি, ঘটনাটা কি? তখন মেয়েটা বলতেছে যে, মানে তার ভাষায়, ওইখানকার যে ল্যাঙ্গুয়েজ, বলতেছে যে আপনি একটু সাবধানে থাকবেন, আমার মনে হয় আপনার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তো এই কথা শোনার পর উনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন, কী ব্যাপার, কি বলে। এদিকে মেয়েটা পাকিস্তানি, ওনারা তুর্কি নাগরিক,
বাইরের একটা মেয়েকে ওনারা ঘরে নিয়ে আসছেন কাজের জন্য, মেয়েটা এই ধরনের কথাবার্তা বলতেছে, বিষয়টা আসলে ভালো লাগছে না। উনি তখন ওনার স্বামীকে বলেন যে দেখো মেয়েটা তো এরকম বলতেছে, আমাকে সাবধানে থাকতে বলতেছে। তখন এই লোকটার মনে তো স্বাভাবিকভাবেই একটা চিন্তা আসবে যে কেন মেয়েটা এই কথাটা বলতেছে। আর ওই লোকটা অর্থাৎ যিনি বিয়ে করেছেন ওই মহিলাকে, উনি কিন্তু এই যে কাজের মহিলাটাকে যারা মানে মেয়েটাকে যিনি নিয়ে আসছেন আর কি, তো সবসময় কিন্তু একই সাথে খাবার খেতেন। ওনার স্ত্রীও যেই টেবিলে বসতেন ওই মেয়েটাকেও একই টেবিলে বসাতেন, খাবার খেতেন। তো খাবার খেতে খেতে প্রশ্ন করছে, তুমি কি তোমার ম্যাডামকে কথা বলেছো? তখন মেয়েটা বলছে হ্যাঁ আমি বলেছি এই কথা। তখন উনি বলছেন তোমার কাছে কেন মনে হচ্ছে যে এর কোনো ক্ষতি হবে? তখন ওই মেয়েটা বলতেছে যে দেখেন আমি ইসলামাবাদের প্রত্যন্ত এলাকার একটা মেয়ে, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানে জিনিস আমরা দেখে বড় হয়েছি, কিছু কিছু আলামত আমরা টের পাই, এগুলো ছোটোবেলা থেকেই আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি, নিজেরাও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনার স্ত্রীর উপর এমন কিছু করা হয়েছে যার কারণে ওনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা মৃত অবস্থায় জন্ম নেবে। যখনই এই কথা শুনেছে তখন এই লোকটা কী করেছে, ওনার চেয়ার ছেড়ে উঠে ওই মেয়ের কাছে গিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়েছে যে তোমার এত বড় সাহস আমার সামনে বলতেছো যে আমার সন্তান হবে মৃত। তো যখনই এই যে চর বসিয়ে দিয়েছে তখন ওই যে ওনার যে স্ত্রী উনি আবার এই উত্তেজনাটা প্রশমিত করেছেন। তখন উনি বলছেন যে আচ্ছা তুমি থামো না, হঠাৎ করে এরকম মারতে গেলা কেন? ওর কথা শুনি যে সে কী বলে। তবে উনি আর সেই কথা শোনেন নাই, উনি আর খাওয়া দাওয়াও করেন নাই, ওখান থেকে সোজা উঠে হাত ধুয়ে উনি ওনার রুমে গিয়ে শুয়ে পড়েছেন। তখন ওনার স্ত্রী বলছেন যে আচ্ছা তুমি আমাকে বলো যে ঘটনাটা কী। তখন ওই মেয়েটা বলতেছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনার উপর এমন কোনো কালো জাদু করা হয়েছে যেটা আপনার সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিবে, এটা মনে হয়েছে। কেন মনে হয়েছে? তখন ওই মেয়েটা বলেছে যে এই বাসায় আপনার আশেপাশে এমন কোনো কিছুর উপস্থিতি আমি টের পাই যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক জিনিসগুলো উনি কিন্তু টের পান নাই। আশ্চর্য বিষয় যে উনি টের পেলেন না, কিন্তু এই মেয়েটা টের পাচ্ছে। কেটে গেল কয়েকটা দিন। এদিকে হয়েছে কি, এতদিন তো উনি কিছুই টের পান নাই। এখন যেটা হলো সেটা হচ্ছে উনি যখন শুয়ে থাকেন, দিনে হোক রাতে হোক, ওনার কাছে মনে হয় কি যে ওনার ঘরের যে জানালা বা বারান্দার কাছে যে থাই গ্লাসটা, এখানে তো ভারী পর্দা টানানো থাকে, মোটা ভারী পর্দা, যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, ফ্লোর পর্যন্ত। জানালার পর্দা একই রকম, একদম উপর থেকে ফ্লোর পর্যন্ত। ওখানে জানালাগুলোও বেশ একটু অন্যরকম আর কি। ওনার কাছে মনে হচ্ছে এই যে থাই গ্লাস, বারান্দার যে থাই গ্লাস, এই থাই গ্লাসের এখানে যে পর্দাটা লাগানো, মনে হচ্ছে এই পর্দার পেছনে অনেক উঁচু লম্বা কেউ দাঁড়িয়ে আছে, ঠিক ওই অংশটা ফুলে থাকে। আমরা যদি এই পর্দার পেছনে দাঁড়িয়ে থাকি, কেউ বাইরে থেকে কিন্তু কেউ একজন দেখলেও বুঝতে পারে যে এখানে কি একজন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উনি বুঝতে পারতেন যে তার পায়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে। উনি চিৎকার করে উঠতেন, তখন ওই মেয়েটা চলে আসতো। তখন উনি বলতেন যে দেখো তো এই পর্দাটা সরাও তো, এই পর্দার এখানে কে আছে। তখন কাউকে দেখা যেত না। এদিকে এই সমস্যা যখন শুরু হয়ে গেল, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে জানিয়েছিলেন যে এই সমস্যা তৈরি হয়েছে। ওনার হাজব্যান্ড অন্য কোনো ধরনের চিন্তাভাবনা না করে সরাসরি ওই মেয়েটাকে দোষারোপ করেন যে তুই কোনো কিছু করছিস যার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সত্যি করে বল কী হয়েছে। এদিকে মেয়েটা বলে যে না আমি কোনো কিছু করি নাই, অন্য কেউ কিছু করছে, আমি তো আপনাদেরকে সতর্ক করতেছি মাত্র, আপনি দ্রুত কোনো একটা সমাধানের দিকে যান। উনি তো মানতে নারাজ যে না এই মেয়েটাই কিছু করছে, তা না হলে ওই শুরুতে এই বিষয়টা কেন বলছে। এটা আসলে ওনার একটা ধারণা ছিল আর কি, ধারণার বশবর্তী হয়ে ওই মেয়েটাকে উনি দোষারোপ করছিলেন। এদিকে ওনার স্ত্রী বলতেছে আচ্ছা যেহেতু মেয়েটা এটা বলতেছে আর আমিও এরকম সমস্যা ফেস করতেছি, তুমি একটা কাজ করো, তুমি ভালো একটা হুজুরের কাছে যাও। তো ইস্তাম্বুলেরই একটা মসজিদের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন। ইমাম সাহেব মোটামুটি বিভিন্ন ধরনের এই জিন রিলেটেড সমস্যার সমাধান করেছেন, এই তথ্য উনি নিয়েছিলেন। তো ওনাকে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর যেই না মেইন দরজা দিয়ে ঢুকতে যাবেন ওই ইমাম সাহেব, তখনই উনি চিৎকার দিয়ে ওঠেন যে না না এই ঘরে আমি ঢুকতে পারবো না, এই ঘরে যেটা আছে
এটার সাথে মোকাবেলা আমি করতে পারবো না। হ্যাঁ, করতে পারবে, আমার ওস্তাদ করতে পারবে। আমি এই ঘরে ঢুকলে আমার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন ওই ভদ্রলোকটা বলছে যে আপনার ওস্তাদকে তাহলে নিয়ে আসি। তখন ইমাম সাহেব বলেন যে আমার ওস্তাদ তো আসলে এখন দেশে নাই, অর্থাৎ তুরস্কে নাই, উনি আজারবাইজানে গেছেন একটা কাজে, 1 সপ্তাহ পরে আসবেন। তো এরকম একটা সময় বলেন, তার সাথেও যোগাযোগ হয়। তো উনিও বলেন যে উনি 1 সপ্তাহ পরে আসবেন, যেহেতু ওনার একটা ফিরতির টিকিট মানে রিটার্ন টিকিট কাটা ছিল, উনি চাইলেই আর আগে আসতে পারবেন না আর কি। ওনার তো টাইমিংয়ের একটা ব্যাপার ছিল যে উনি ওইখানে কী করবেন বা কোথায় কোথায় যাবেন, এরকম একটা কাজ ছিল। উনিও এই ধরনের একটা কাজে সেখানে গিয়েছিলেন। তো 1 সপ্তাহ পর ওই ব্যক্তিটা আসেন, সেই ওস্তাদজি আসেন আর কি। আসার পর তার সাথে দেখা করেন। দেখা করার পর উনি কিছুটা সময় নেন। উনি বলেন যে 15 দিন সময় দিতে হবে। এই 15 দিন পরে গিয়ে একটা তথ্য পাওয়া যেতে পারে। তো সত্যি 15 দিন পর এই ব্যক্তিকে ডাকেন। এই 15 দিনের মধ্যে যেন কোনো ধরনের জটিল সমস্যা না হয়, এই জন্য উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এই 15 দিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। 15 দিন পর গিয়ে উনি এই ব্যক্তিকে কাছে ডাকেন। ওনার স্ত্রীও যান। যাওয়ার পর এমন কিছু তথ্য শোনেন, তা জেনে ওনারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। সেটা হচ্ছে যেই সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে যেই মেয়েটাকে উনি দেখতে গিয়েছিলেন, সেই মেয়ের পরিবারও জড়িত, এমনকি ওনার নিজের আপন মাও জড়িত। সেটা কিভাবে? সেটা হচ্ছে যখন এই বিয়েটা হলো না, তখন ওই মেয়ের পরিবার প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয় এই লোকটার উপরে আর কি। তখন এনারা একটা ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নেয়, যেটা তুরস্কের অনেক প্রাচীন এক কালো জাদু। 3টা শিশুকে বলি দিয়ে ভয়ঙ্কর এক ইফরিত সর্দারকে এই মেয়েটার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে উদ্দেশ্য ছিল কিন্তু শুরুতে আরেকটা উদ্দেশ্য ছিল, যে এই লোকটাকেই মেরে ফেলা, তার স্ত্রীকে না। যখন এই কালো জাদুটা করার প্রক্রিয়া চলছিল, কোনো না কোনোভাবে এই লোকের মা বিষয়টা জেনে যায়। তখন ওই পরিবারের সাথে গিয়ে যোগাযোগ করেন আর কি, মানে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। তখন নাকি যেই মেয়ের সাথে বিয়ের কথা চলছিল পারিবারিকভাবে, সেই মেয়ের মা বলেন, ঠিক আছে, তোমার ছেলের কোনো ক্ষতি করব না, কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, এখন এমনি আমরা ফেরত আসবো না, প্রতিশোধ আমরা নেবই। একটা কাজ তাহলে করতে হবে, এই বিষয়ে সহযোগিতা যদি করো তাহলে ছেলেকে আমরা ক্ষতি করবো না, তা না হলে তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো। কি কাজ করতে হবে? বলে যে যেহেতু আমার মেয়েকে তোমাদের ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না, কিন্তু তোমাদের ছেলেকে যেই মেয়েটা বিয়ে করেছে তার কোনো সন্তানাদি হতে দেব না। ওই মেয়েটাকে মেরে ফেললে তখন দেখা যাবে যে আর এক ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে, তোমাদের ছেলে জেনে যাবে যেহেতু তুমি আসছো, কিন্তু আমাদের কথা শুনলে শুধু তোমার ছেলের বউয়ের একটা ক্ষতি হবে, তাছাড়া অন্য কিছু হবে না। কি ক্ষতি হবে? তোমার ছেলের বউয়ের কোনো সন্তানাদি হবে না। হ্যাঁ, তার গর্ভে সন্তান আসবে, কিন্তু এই সন্তানটা ইফরিত নিয়ে যাবে। মূলত 3টা শিশু বলি দিয়ে এই চুক্তিটা ফাইনালি করা হয়েছিল। তো এই চুক্তিতে কিন্তু রাজি হয়ে যান ওই ব্যক্তির মা। ঠিক আছে, আমার ছেলের ক্ষতি করেন না, ওই মেয়ের কোনো সন্তানাদি না হোক, বা আমার ছেলের ঘরে কোনো সন্তানাদি না হোক, বেঁচে তো থাকুক আমার ছেলে। মূলত এরকম একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছিল। আর এর পিছনে বেশ কিছু বিষয় সরাসরি এই লোকের মা করেছে। কিভাবে করিয়েছে আসলে বলতে হবে, করেছেও বলাটা ঠিক হবে না। ওই হুজুর বলেন যে তুমি গ্রামে চলে যাও, খুব দ্রুত গ্রামে চলে যাও। তখন ওই লোকটা বলে না, গ্রামে গেলে আবার কোনো ঝামেলা হয় কি না। তখন ওই হুজুর বলেন যে যেই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর বাড়িতে আছে, সে ভালো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি বাড়িতে যাবার পথেই, অর্থাৎ তোমার বাড়িতে ঢোকার একটু আগেই দেখবা তোমাদের যে গাছ, বড় একটা গাছ, এটা তুমি চেনোই যেহেতু তোমাদের বাড়ি, ওই গাছের একটা জায়গার নাম বলে দেন, মানে গাছের নিচেই একটা পয়েন্টের কথা বলে দেন, হয়তো বা কয় হাত আগে পরে ডানে বা এরকম কিছু বলে দিছিলেন আর কি ওই হুজুর। তো বলে দেন যে ওই জায়গাতে তুমি মাটি খুঁড়বা, 3 হাত মাটি খোঁড়ার পর একটা মাথার খুলি দেখতে পাবা, ওই মাথার খুলিটা তুমি তুলবা।
তুলে কিন্তু সরাসরি ঘরে ঢুকবা না। তুমি তোমার বাড়িতে ঢোকার আগেই চিৎকার দিয়ে তুমি তোমার মাকে ডাকবা। তবে তুমি তোমার মাকে মা বলে ডাকবা না, বলবা হে ইফরিদের মা বাইরে আসো। এদিকে ওই লোকটা বলছে আমি আমার মাকে ইফরিদের মা বলবো। তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ তুমি এটাই বলবা, কারণ এর সাথে জটিল একটা বিষয় জড়িত আছে। তুমি যখন তোমার মাকে ডাকবা সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে চলে আসবে, দেখবা যে এসেই অনেক ধরনের হই হট্টগোল শুরু করেছে। তুমি তোমার ছোট বোনকে আগে থেকেই বলে রাখবা মোবাইল ফোনে যে কি কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার ছোট বোনের হাজব্যান্ড সে তৎক্ষণাৎ তোমার মায়ের হাত চেপে ধরবে যাতে করে সে তার হাতটা ছোটাতে না পারে। আর তোমার ছোট বোন যে কাজটি করবে, তোমার মায়ের কোমরে হাত দিয়ে একটা সুতা দেখতে পাবে, ওই সুতার সাথে 3টা তাবিজ বাঁধা আছে। বিসমিল্লাহ বলে এক টানে ওই সুতাটা ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরপরই দেখবা তোমার মা স্বাভাবিক হয়ে গেছে, সে আর হই হট্টগোল করতেছে না। এরপর তুমি কিন্তু ঘরেও ঢুকবা না, তুমি ওই মাথার খুলি এবং ওই 3টা তাবিজ নিয়ে সরাসরি ইস্তাম্বুলে চলে আসবা। আসা যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা আগে থেকে করে রাখবা, দেরি করা যাবে না কোথাও। এরপরেরটা তুমি নিজেই বুঝতে পারবা। যাই হোক, উনি নাকি সত্যি সেই কাজ করেছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে যাওয়ার পর বাড়িতে তো ঢোকেন নাই, ওই গাছটা তো উনি আগে থেকে চিনতেন, ওনারই বাড়ির গাছ, বাসার থেকে একটু সাইডেই আর কি। তো সেখানে গিয়ে উনি একা একাই মাটি খোঁড়েন, সত্যি একটা মাথার খুলি পান, বিসমিল্লাহ বলে সেটা তুলেছেন। তারপর তো নিজের মাকে যখন ডাক দিয়েছেন, দেখা গেল দরজা জানালা ভাঙচুর করে মনে হচ্ছে কেউ চলে আসতেছে। অনেক সময় আমরা ঘরে ঢুকি খুব রেগে যখন থাকি, তখন দরজায় লাথি দেই বা এরকম ছোটাছুটি যখন আমরা করি তখন ধূপধাপ শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ করে আসতেছে। তখন দেখা গেল ওনার মা এসে বিশ্রীভাবে ওই স্থানীয় ল্যাঙ্গুয়েজে গালিগালা শুরু করেছে ওনাকে। এদিকে তো ওনার বোনকে উনি আগে থেকে ফোনে বলে রেখেছিলেন, ওনার বোনও তার হাজব্যান্ডকে বলে রেখেছিল। এই কাজের সাথে কিন্তু ওনার বোন এবং বোনের হাজব্যান্ড জড়িত ছিল না, তারা কিন্তু এটা জানতেন না। তখন তার বোন এই কাজটি করেছে, করার পরেই দেখা গেল তার মা বলছে কী ব্যাপার, আমি না ঘুমাইছিলাম, আমি এখানে আসলাম কেন? কারণ কাজটা কিন্তু রাতে হয়েছে, দিনের বেলা হয়নি। ওনার কিন্তু আসলে মাথায় কাজ করছিল না। এরপরে পরবর্তীতে উনি ওনার মাকে বলেছেন তুমি এই কাজটা কেন সম্মতি দিলা, এই কাজটা কেন করলা? ওনার মা বলছিলেন যে তোর জীবন বাঁচানোর জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি, তাছাড়া তোর বউকেও তো মেরে ফেলবে, এই কাজটা আমি করি নাই। যে সন্তান পৃথিবীর আলোই দেখেনি, তো তার জন্য এই কাজটা আমি করছি, তাতে করে তোরা দুজনই সেফ থাকবি, এই জন্যই এই কাজটা করতে বা এই কাজের সম্মতি দিতে বাধ্য হয়েছি, নাহলে তো তোকেও মেরে ফেলতো, আর তোকে যদি মেরে ফেলতো এই মেয়েটাও কোথায় যাইতো। তো এরকম যুক্তি উনি দিয়েছিলেন আর কি। তো আল্লাহর রহমতে এরপর থেকে কিন্তু ওনার স্ত্রীর সাথে এই ধরনের সমস্যা না হলেও একটা সমস্যা এখনও রয়ে গেছে, তা হচ্ছে সন্তান হয় না। ওনার স্ত্রীর যে ইয়েটা ছিল যে সন্তান গর্ভে আসবে, কিন্তু এই সন্তান পৃথিবীর আলো জীবিত অবস্থায় দেখবে না। ওই ইফরিত জিন পেটের বেন্ত থেকেই নিয়ে যেতে পারে, অথবা ভূমিষ্ঠ হলে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে, পেটের মধ্যেই মেরে ফেলবে। এরকমই চুক্তি, যতবার হবে ততবারই একই কাজ হবে আর কি। কিন্তু প্রথমবার হওয়ার পর ওনার স্ত্রী আর কখনোই গর্ভবতী হন নাই, এখনও না, স্টিল নাও, এখনও পর্যন্ত না। মূলত মাঝে মাঝেই উনি ওনার স্ত্রীকে নিয়েও ওমরা হজে আসেন, আর বড় হজে প্রত্যেকবারই আসার চেষ্টা করেন। 2-3 মাস পর পরই আসেন, কখনো ওনার স্ত্রীকে রেখে আসেন, কখনো উনি একা আসেন, এসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। তো এখনও উনি করে যাচ্ছেন, এখনও ওনার সন্তানাদি হয়নি। তো এমনটাই জানা গেল এই ঘটনার মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মানুষ আর একজনের প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে কি ভয়ঙ্কর কাজই না করতে পারে। পৃথিবীর যে কোনো দেশেই আমরা যাই না কেন, সব জায়গাতে এই সমস্যা রয়েই গেছে। আর ইদানিং যেই ব্যাপারটা বেশি ঘটছে তা হচ্ছে, কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা রাজি হয় নাই, তখন তো দেখা গেছে যে ওই মেয়েটার উপরে কালো জাদু করা হয়েছে। আবার দেখা গিয়েছে যে কোনো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করেছে, ছেলেটা রাজি হয় নাই, ওই মেয়েটা কালো জাদু করেছে। এটা পৃথিবীর সব জায়গাতেই দেখা যাচ্ছে। বাংলাদেশে তো এটা এখন এত ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় এই ধরনের কালো জাদুকর আছে, তাদের কাছে মানুষ শরণাপন্ন হচ্ছে।
আবার দেখা যাচ্ছে এর মধ্যে ভণ্ড লোকের অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। মানুষ শরিয়াসম্মত রুকিয়া করার পরিবর্তে এ ধরনের কবিরাজের কাছে যাচ্ছে। কবিরাজ কিন্তু একবারে কোনো ট্রিটমেন্ট দেয় না, তারা রুগী পালতে থাকে, লক্ষ লক্ষ টাকা নিতে থাকে, কিন্তু সমাধান করে না বা সমাধান হয় না। এক একটা রুগী ধরলে সোনার ডিম পাড়া হাঁসের মতো টাকা খালি ঢালতেই থাকে, তারা ঢালতেই থাকে। এমনও হয়েছে জায়গা জমি বিক্রি করে করে তারা ওই কবিরাজকে টাকা দিচ্ছে। কবিরাজ এমনভাবে তাদেরকে বশীভূত করে ফেলে, উল্টো ব্ল্যাক ম্যাজিক করে আরও অসুস্থ করে দেয়। 7 দিন ভালো থাকে, পরে আবার যখন অসুস্থ হয় আবার ওই কবিরাজের কাছে যায়, আবার এই সমস্যা চলতে থাকে। এইভাবেই কিন্তু চলছে, এইভাবেই কবিরাজি ব্যবসাগুলো অনেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আসলে এখন কালো জাদু যেভাবে ছড়িয়ে পড়েছে, আমি সবসময় বলি যে যত কম বিশ্বাস করবে এটা, তাকে ক্ষতি করা তত সহজ। কারণ আপনি আমি যদি কম বিশ্বাস করি, তাহলে যেই প্রভাবগুলো আমাদের ফ্যামিলিতে পড়তে থাকবে, এগুলো তো আমরা নিছক মনের ভুল, চোখের ভুল, এমনি অসুস্থতা, এটা চিন্তা করে বসে থাকবো। ততদিনে তো কাজ হয়ে যাবে, ততদিনে তো অবস্থা জটিল আকার ধারণ করবে, এমন পর্যায়ে যাবে তখন কিন্তু আর মেডিকেল ট্রিটমেন্টও কাজ হবে না। এই জন্য যে যত কম বিশ্বাস করে তাকে ক্ষতি করা তত বেশি সহজ। আর এই বিষয়ে যে যত বেশি সতর্ক, তাকে ক্ষতি করা কিন্তু ততটাই কঠিন। কারণ সে তো বুঝে ফেলবে যে কোনো একটা প্রভাব আসতেছে, সে ভালো কোনো হুজুরের কাছে শরিয়াসম্মত রুকিয়া করার জন্য যাবে। এই জন্য কিন্তু তাকে ক্ষতি করা খুব একটা সহজ কাজ না, যারা ক্ষতি করতে চাচ্ছেন আর কি। এই জন্য আমরা এই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা বিষয়, যে পবিত্র মক্কা নগরীতে কেউ যদি যান বা সৌদি আরবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ওখানে মুতুয়া বা রিলিজিয়াস পুলিশ যারা আছেন, তারা যদি দেখেন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ব্যক্তিরা এটা বেশি করে থাকেন, শরীরের বিভিন্ন অংশে আমরা মাদুলি পরিধান করি। তারা যখন এটা দেখেন, তাদের কাছে কিন্তু কেচি থাকে, কেচি দিয়ে এটা কেটে দেন। তারা এটা বিশ্বাস করেন এটা শিরক, এটা ধারণ করা যাবে না। এটা কিন্তু আমরা নিজেরাও দেখেছি যখন সৌদি আরবে গিয়েছি। আপনারাও অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়তোবা হয়েছেন বা না হলেও কেউ দেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার যে মনের আশা, যে সমস্যাটা হয়েছে, এটা পূরণ করুন, সমস্যাটা সলভ করে দিন। এরকম সমস্যায় আমরা আরও যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের এই এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, এবারের হরর নাইটের 110তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ইব্রাহিম খলিল ভাইয়ের সাথেই ঘটেছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম খলিল ভাই সৌদি আরবে উনি গিয়েছেন 2022 সালের ডিসেম্বরের 12 তারিখে। ওরা কিন্তু চিন্তাতেও ছিল না কাবা ঘরের মতো একটি সম্মানিত স্থানে কাজ করার সুযোগ পাবেন। তো বিভিন্নভাবে হাজিদেরকে তো খেদমত করতেই হয়, ডিউটি থাকলেও করতে হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে ডিউটি নাই, কিন্তু প্রয়োজন হয়ে গেছে কোনো হাজির, তখন কিন্তু এগিয়ে এসে কাজটা করে দিতে হয়। আল্লাহর ঘরের মেহমান, কাজ তো করে দিতেই হবে। একবার উনি ডিউটি শেষে যখন ফেরত আসছিলেন, তখন রাতের বেলায়, তখন উনি দেখতে পেলেন যে একজন বয়স্ক ভদ্র মহিলা, চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে উনি তুরস্কের নাগরিক হবেন, কারণ তুরস্কের নাগরিকদের ড্রেস আপ বা চেহারা দেখলে কিছুটা বোঝা যায় আর কি। ওই বয়স্ক ভদ্র মহিলা ইব্রাহিম খলিল ভাইকে হাতের ইশারা করে ডাকছেন। কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন তুর্কি ভাষায় যে এই যে উনি বেশ কিছু পানির বোতলে পানি ভরেছেন, জমজমের পানি, এখন উনি এগুলো ক্যারি করতে পারছেন না, এগুলো একটু ক্যারি করে কোনো একটা গাড়িতে তুলে দিতে। ইব্রাহিম খলিল ভাই কিন্তু তুর্কি ভাষা বুঝতেন না ওই সময়, এখনও বুঝতে পারেন না, কিন্তু বুঝতে পেরেছিলেন যে উনি আসলে এটাই বলছেন। এদিকে ওনার ডিউটি তো শেষ, উনি ফেরত যাবেন, কিন্তু যেহেতু একজন বয়স্ক ভদ্র মহিলা, তারপর হাজি মানুষ, উনি সহযোগিতা কামনা করেছেন, এ কাজটা তো করতেই হবে। তখন উনি যে কাজটি করেন সেটা হচ্ছে বড় একটা ব্যাগের মধ্যে বা একটা বড় পলির মধ্যে ওই বোতলগুলো ভরেছেন, ভরে সেটার উপরে গিট দিয়ে উনি ওনার কাঁধে তুলেছেন। আর ওই তুর্কি ভদ্র মহিলা কোন হোটেলে থাকেন এটা জিজ্ঞেস করেছেন। হোটেলের নামটা শোনার পর উনি বুঝতে পেরেছেন যে হোটেলটা কোন পাশে হতে পারে। তো ওই দিকটাতে যেতে হলে বেশ খানিকটা পথ হাঁটতে তো হবেই,
এরপর ছোটোখাটো কোনো একটা ট্যাক্সি ক্যাবে উঠিয়ে দিতে হবে, কারণ উনি তো আসলে এগুলো নিয়ে এত দূর যেতে পারবেন না। কারণ সৌদি আরবে গেলে মনে হয় যে এই হোটেলটা এই যে কাছে, কিন্তু হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ হাঁটতে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে কাছাকাছি মনে হলেও হাঁটতে গেলে বেশ দূরেই মনে হয়। ফাঁকা জায়গায় কিন্তু এরকমটা মনে হয় আর কি। বিভিন্ন সময় দেখা যাবে যে নদীর ভিতরে মনে হয় যে এই যে কাছেই চটটা, কিন্তু যাচ্ছি তো যাচ্ছি, এটা আর আসে না। তো যাই হোক, ইব্রাহিম খলিল ভাই তো উনিও নিজেও বুঝেছিলেন যে উনি কাঁধে করে ভারী পানি নিয়ে এতটা পথ হাঁটতেও পারবেন না, আর ওই মহিলাও ঠিকঠাক মতো যেতে পারবেন না। তো বেশ খানিকটা পথ এগিয়ে দেওয়ার পর উনি একটা গাড়িতে তুলে দেন। এখন ওই গাড়ির ভাড়াটা ওনার কাছে আছে কি না এটাও তো জিজ্ঞেস করতে পারছিলেন না। তো ইব্রাহিম খলিল ভাই বুঝতে পারলেন যে এইটুকের ভাড়া খুব বেশি না, অল্প কিছু। তো উনি নিজের থেকেই ওই ট্যাক্সি যে ড্রাইভার তাকে ওই ভাড়াটা মিটিয়ে দিলেন। উনি যখন চলে যাচ্ছিলেন বিদায় নেবেন, তখন ওই তুর্কি ভদ্র মহিলা ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন। উনি ওনার মতো করে খুশি হয়ে তুর্কি ভাষায় দোয়া করে দিয়েছেন। কী দোয়া করেছেন এটাও উনি বুঝতে পারেন নাই আর কি। তো যাই হোক, উনি তো বাসায় চলে আসেন। চলে আসার পর মাঝে মাঝে উনি যখন হাঁটাহাঁটি করতে বের হতেন, ওখানে আজিজিয়া নামক একটা জায়গা রয়েছে, ওইখানেই ওনার থাকার স্থানটা ছিল আর কি। কাবা ঘর থেকে ওখানে যেতেও প্রায় 15 মিনিটের উপরে সময় লাগে আর কি। তো একবার হয় কি, উনি ওখানে বসে আছেন, একা একাই বসে আছেন, পরিবারের সাথে একটু যোগাযোগ করবেন আর কি, মেসেঞ্জারে যোগাযোগ করারই করছেন আর কি। তো ওই সময় একটা লোক তার কাছে আসে, দেখে বোঝা যাচ্ছে উনি অ্যারাবিক, অর্থাৎ আরব দেশেরই লোক। বেশ উঁচা লম্বা, চেহারা সুন্দর, দাড়িটাও বেশ বড়। সে তখন তার নাম ধরে ডাক দিল, ইব্রাহিম বলে ডাক দিল। এই লোকটাকে কিন্তু উনি চেনেন না, কিন্তু তার নাম ধরে ডাক দিল। ডাক দেওয়ার পর আরবি ভাষায় কী যেন বললেন, উনি তো কিছুই বুঝতে পারলেন না। তো উনি বলছেন মা আদ্রি, মা আদ্রি, মানে আমি বুঝতে পারছি না, আমি তো আরবি ভাষা এইভাবে বুঝতে পারছি না, কারণ উনি তো আসলে খুব বেশি দিন হয় যান নাই, আরবি ভাষাটা পুরোপুরি আয়ত্ত করতে পারেননি তখনও। আর ওনাদের কাজটা বেশি আসলে ইন্দোনেশিয়ান, ফিলিপাইন, তারপরে এই যে মালয়েশিয়া, এই হাজিদের সাথে, তুরস্কের হাজিদের সাথেও বেশি কাজ। আরবি লোকজনের সাথে কথাও কম হয়। আর হোটেলে যখন থাকেন তখন তো বাংলাদেশি অনেক ভাইরা আছেন আর কি, তাদের সাথে বাংলায় কথা হয়। আর গিয়েছেন নতুন, উনি যে কী বললেন কিছুই বুঝতে পারেন। উনি খালি বললেন মা আদ্রি, মা আদ্রি, না আমি বুঝতে পারি নাই, এরকম আর কি। মানে লা আদ্রি সম্ভবত এরকম একটা কথা বলেছেন, মা আদ্রি বা লা আদ্রি আর কি। তো যাই হোক, ওই সময় তো এরকমই চলে গেল। তো মাঝে মাঝে যখন ওই জায়গাতে বসতেন, তখন যে সবসময় এরকম ওই লোকটার সাথে দেখা হতো তা না, তবে হঠাৎ হঠাৎ উনি আসতেন। দেখা যাচ্ছে যে কোনো একটা রুটি নিয়ে আসছেন, এটাকে খবুজ বলে ওখানকার ভাষায় আর কি। তো ইব্রাহিম ভাই অবাক হতেন, এই লোকটা কোত্থেকে আসে, এসে দেখি আবার রুটিও দেয়। যাক, ভালোই হলো, উনি হাদিয়া দিচ্ছেন। আর দেওয়ার সময় কিন্তু মুচকি হাসতেন ওই লোকটা। এইভাবে কিন্তু অনেক দিন কেটে গেছে। হঠাৎ হঠাৎ উনি আসতেন, এটা যে একদম রেগুলার এটাও বলা যাবে না। এরই মধ্যে চলে গেল বেশ কিছু বছর। 2025 সালের মার্চ মাসের সম্ভবত 18 তারিখ হবে আর কি, এমনটাই জানিয়েছেন ইব্রাহিম ভাই, যে উনি ডিউটি শেষ করে কাছাকাছি একটা পাহাড়ের কোনায় বসে আছেন। ওই সময় আবার পরিবারের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে একবার মায়ের সাথে কথা বলেছেন, বাবার সাথে কথা বলেছেন, পারিবারিক একটা বিষয় নিয়ে মা বাবার সাথে বেশ ঝগড়াঝাটি হয়ে যায়, মনটা খারাপ করে বসে আছেন। এদিকে এই কয়েক বছরে মোটামুটি আরবি উনি শিখেছেন আর কি। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ করে ওই যে বয়স্ক যে ভদ্রলোকটা উনি ওখানে আসেন। তখন ওই ইব্রাহিম খলিল ভাই জিজ্ঞেস করেছেন যে কেমন আছেন, এখন এখানে আসলেন কি মনে করে, কোনো কাজ আছে কি না, এরকম টুকিটাকি কথা হলো। কথা হয়েছে তো আরবিতে, আমরা বোঝার সুবিধার্থে এখন বাংলাই বলছি আর কি। ওই লোকটা বলে যে আচ্ছা, তুমি কি আমাদেরকে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারবা? তখন ইব্রাহিম ভাই বলছেন যে কেন পারবো না, বলুন আমার কতটুকু করণীয় আছে, আমার সাধ্যের মধ্যে থাকলে, সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করবো ইনশাল্লাহ। তখন উনি বলেন যে আসলে আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু জিন। যেই না এই কথা বলছে, কিসের কি সাহায্য, কি মানে আশয় বিষয়, এগুলো তো জিজ্ঞেস করতে পরের কথা। ইব্রাহিম খলিল ভাই ওখান থেকে উঠে কোনো মতে দিয়েছেন এক দৌড়ে উনি বাসায় চলে আসেন, রুমের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছেন, এত ভয় পেয়েছেন আর কি। এরপরে তো
উনি আবার কাজে গেছেন, এরপরেও নাকি ওই লোকটা 2বার আসছে। এদিকে উনি কিছু একটা বলতে চাচ্ছেন, আস্তে আস্তে ওনার ভয় কেটে গেছে। তখন ওই ইব্রাহিম খলিল ভাই একবার জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো আমি কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। তখন উনি একটা বিষয় বলেন, উনি বলেন যে আমাদের খুব বড় একটা বিপদ আছে, তুমি আমাদেরকে সহযোগিতা করতে পারো শুধু একটা অংশে, বাকিটা আমরা সামলে নেব। এদিকে ইব্রাহিম খলিল ভাই চিন্তা করছেন যে আচ্ছা এই যেই লোকটা, এই লোকটা আমাদেরকে বলছে যে সহযোগিতা করতে, পরে আবার মেরে ফেলবে না তো? দেখা গেল মানুষ, এখন বলতেছে জিন, পরে দেখা গেল কোনো একটা জায়গায় নিয়ে গেছে মেরে ফেলছে, এরকম তো হতেই পারে। এটা নিয়েও তো উনি চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে সাহস করে আর কি তার সাথে কথা বলে যে আমি কী ধরনের সহযোগিতা করতে পারি। তখন ওই জিনটা বলে যে তারা মরুভূমিতে থাকে, তারা ইফরিত শ্রেণীর জিন, বাট মুসলিম। একটা ভয়ঙ্কর মহিলা বলতে তার বয়স 18 থেকে 20 বছরের মতো হবে আর কি। তো সে খুবই ভয়ঙ্কর একটা রিচুয়াল করতেছে। এই রিচুয়াল করে সরাসরি ইবলিশের বংশধর এমন অনেকগুলো জিনকে এদের উপরে চালান করে দিচ্ছে। এরা যদি এদের উপর আক্রমণ করে এরা বাঁচতে পারবে না, অনেক ক্ষয়ক্ষতি করবে। এখন এদের কিন্তু একটা ক্ষমতা আছে ওই জিনদেরকে মোকাবেলা করার, কিন্তু সমস্যাটা হচ্ছে যেই যজ্ঞটা করবে, যেই রিচুয়ালটা করবে, এই রিচুয়ালটা থামানোর ক্ষমতা এদের নাই। এর জন্য কোনো মানুষের সহযোগিতা লাগবে। এবং ওই জিনটা জানায় যে তোমার কি মনে আছে তুমি বেশ কয়েক বছর আগে একজন তুরস্কের ভদ্র মহিলাকে পানির বোতল এগিয়ে দিয়েছিলা? তখন ইব্রাহিম ভাই বলছে হ্যাঁ এগিয়ে দিয়েছিলাম তো। তখন বলছেন যে এই মহিলাটা ভালো, এই মহিলাটা মারা গেছেন কিছুদিন হলো, কিন্তু এই মহিলার যে মেয়ে, এই মেয়েটা হচ্ছে জাদুকর, সেই মূলত এই যজ্ঞটা করছে। আর এরা হজ করতে এসেছিল, পরে আর যায় নাই, এরকম লুকিয়ে টুকিয়ে আছে, এদের ভিসা পাসপোর্টের মেয়াদ নাই। আর ওই ভদ্র মহিলাও মারা গেছেন, কিন্তু তার মেয়ে এখানে রয়ে গেছে, একটা নির্জন জায়গায় সে কাজ চালিয়ে যাচ্ছে। ওখানে সাধারণত পুলিশরা যায়ও না, সে কিভাবে খাবার খায়, সে দুষ্টু জিনেদের সহযোগিতায় খাবার টাবার পায়, এইভাবেই সে কিন্তু তার কাজ করছে। এখানে খুবই বাজে একটা কাজ করবে, মুসলিম জিনদের ক্ষতি করবে, এমন উদ্দেশ্যে সে এসেছে। সুতরাং তার এই যজ্ঞটা থামানোর জন্যই শুধু তোমার সহযোগিতা লাগবে, এছাড়া অন্য কোনো কাজ না। এছাড়া তার অনুগত দুষ্টু জিনেরা যদি এসে আমাদের উপর আক্রমণও করে, আমরা সেটা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ওই যজ্ঞটা চলাকালে আক্রমণ করলে এদের শক্তি বহুগুণে বেড়ে যাবে, তখন কিন্তু এটা করা সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের গোত্রে অনেক শিশু আছে, নারী জিন আছে, তারা এদেরকে প্রতিহত করতে পারবে না, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু কাজই তোমাকে করতে হবে, আর কোনো কিছু না। তুমি নির্দিষ্ট একটা সময়ে এই কাজটা করবা, আমরাই তোমাকে নিয়ে যাব, শুধু এতটুকু সাহায্য সহযোগিতা করবা। তখন কিন্তু ইব্রাহিম খলিল ভাই কোনো কিছু না বুঝেই রাজি হয়ে যান, ঠিক আছে যদি আমার সহযোগিতা এতটুকু হয় তো ইনশাল্লাহ আমরা করব, তা আমি করব। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন উনি ওনার রুমের মধ্যে ঘুমিয়ে আছেন, মধ্যরাতে কোনো কারণে ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভেঙে দেখেন উনি মরুভূমির মধ্যে শুয়ে আছেন। কোথায় রূপ কোথায় কি, প্রথমে ঘুম থেকে উঠে মনে করছেন উনি স্বপ্ন দেখছেন, পরে দেখলেন যে না স্বপ্ন না, আসলে উনি একটা মরুভূমির ভিতরে আছেন, আকাশে তারা দেখা যাচ্ছে। ওই সময় কোনো একটা বাচ্চা ছেলে, তার বয়স 5-6 বছর হলে যেরকম হয় আর কি, এরকম একটা বাচ্চা ছেলে এসে ইব্রাহিম ভাইকে সালাম দেন এবং বলেন যে আপনি আমার সাথে আসেন। তো ছেলেটার চেহারা তো মায়াবী, তার ডাকটাও এত মায়াবী যে উনি একটা মোহের মধ্যে পড়ে গেলেন। তো বাচ্চাটার সাথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই মহিলাকে দেখলেন, ওই যে তুর্কি মহিলা যাকে উনি পানির বোতল, যদিও এই কয়েক বছরে ওনার চেহারা তো একটা ভুলেই গিয়েছিলেন আর কি। তো তাকে দেখার পর ওই তুর্কি মহিলা বলছে, মানে ওই ল্যাঙ্গুয়েজেই বলছে, লোকাল ল্যাঙ্গুয়েজে, সে কিন্তু আর তখন তুর্কি ভাষায় বলছে না, সে আরবিতে বলছে যে তুমি আমাকে দেখে কিন্তু ভয় পেও না, আমি কিন্তু সেই মহিলা না, মূলত সেই মহিলার রূপ ধরে আমি আসছি, যাতে করে তোমাকে বিষয়টা ভালো করে বোঝাতে পারি। মূলত ওই মহিলার মেয়ে ওই দূরে একটা গুহার মধ্যে, গুহাটা ছোট, সেখানে একটা যজ্ঞ করছে, আর আজকে রাত্রে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটবে,
তুমি গিয়ে শুধু ওই যজ্ঞটা নষ্ট করবা, আর কিছু না, আর বাকিটা আমরাই করব ইনশাল্লাহ। তো উনি সত্যি দেখলেন দূর একটা আলোর মতো জ্বলছে, ওইখানে যেতে হবে। তখন এরা কিন্তু চলে গেল। ইব্রাহিম খলিল ভাই তো হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 ওইখানে চলে গিয়েছেন আর কি। তারপর দেখা গেল যে খুবই সুন্দরী একটা মেয়ে, কালো একটা ড্রেস পরা, সে একটা আগুন জ্বালিয়ে কিছু একটা পড়ছে, আর ওই আগুনের মধ্যে কিছু একটা ছিটা দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে সে একটা শয়তানি রিচুয়াল করছে। উনি কী করেছেন, সোজা এখানে গিয়ে এক লাথি দিয়ে ওই আগুনের যে কুণ্ডুলি ওর মধ্যে ওই বালু ফেলে দিয়েছেন। তাতে কি হয়েছে, ওই আগুনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কমে গেছে। এরপর ওই মেয়েটা ক্ষিপ্ত হয়ে ওনার গলা চেপে ধরছেন। এরপরে ওনার আর কিছু মনে নেই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি জানতে পারলেন 15 দিন যাবৎ উনি অজ্ঞান অবস্থায় আছেন হসপিটালে। এবং ওনাকে একটা জায়গায় পাওয়া যায়, ওনার পকেটে আইডি কার্ড ছিল, ওটা দেখে লোকাল পুলিশরা হসপিটালে নিয়ে আসে, তার কোম্পানির লোকদেরকে খবর দিয়েছে। তখন কোম্পানির লোকজন ওই হসপিটালে তার দেখাশোনা করছে। 15 দিন যাবৎ ওনার কোনো সেন্স নাই। তো এভাবে কিন্তু উনি এরকম একটা দুর্ঘটনা, ঠিক বলবো না, একটা কাজ উনি করেছিলেন। তবে এই কাজের আসলে অনেক জটিল বিষয়গুলো অজানাই রয়ে গেছে, যে ওনাকে কেন বাছাই করা হলো। হয়তোবা তারা আরও কিছু লোককে চেষ্টা করেছিল কোনো না কোনোভাবে, আসলে এটা হয়নি বা ম্যানেজ হয়নি, অন্য কোনো লোক ওনাকে দিয়ে কাজটি করানো হয়েছে। হতে পারে যে এই কাজের জন্য ওনারা উপযুক্ত মনে করেছেন, জাস্ট খালি ওই যজ্ঞটা করতে দেন নাই। এরপরে ওই মহিলার কি হয়েছে এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু ধারণা ওই মহিলাটাকে এই ভালো জিনেরাই মেরে ফেলেছে। কেননা সে যে কাজটা করছিল তাতে করে আসলে মুসলিম জিন সম্প্রদায়কে ধ্বংস করার জন্য শয়তানি শক্তিকে কাজে লাগিয়ে দুষ্টু জিনদেরকে এই জিনদের উপর চালান করে দেওয়ার একটা ভয়ঙ্কর কর্মযজ্ঞ হাতে নিয়েছিল। তো এমনটাই হয়েছে বলে জানিয়েছেন। আসলে বিষয়টা অত্যন্ত রহস্যময় এবং জটিল। আসলে আমাদের এই দৃষ্টিচক্ষুর যতটুকু সীমানা, আমরা যতটুকু দেখি, এর বাইরে অনেক ঘটনা ঘটে যার কোনো খোঁজ খবর আমরা আসলে জানতে পারি না। এভাবে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলো আমাদের জানারও বাইরে। সব জিনিস জানা উচিত না, আর সব জিনিসের রহস্য কিন্তু ভেদ করতে যাওয়াটাও যেন বিপজ্জনক, এগুলো রহস্য করে মানুষের সামনে নিয়ে আসাটাও কিন্তু আরও বিপজ্জনক। এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। এগুলো করতে গিয়ে কিন্তু অনেক মানুষই বিপদে পড়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। ওনার জন্য কিন্তু বিষয়টা যদি চিন্তা করি, জাস্ট উনি কিন্তু শুধু আগুনটা নষ্ট করে দিয়েছিলেন। এরপরের ভিতরে আসলে এরপরে যে আরও অনেক ভিতরে কি হয়েছে এটা তো আসলে বলা মুশকিল, আর এটা আসলে জানাটাও খুব কঠিন ব্যাপার। এই জন্য উনিও সেটা জানার ওইভাবে চেষ্টা করেননি, বা এরপরে ওদের সাথে আর কখনো দেখাও হয়নি তার। তো এইভাবেই উনি আছেন। আল্লাহর রহমতে ভালো একটা কাজ উনি করেছেন বলে জানিয়েছেন। তবে এই কাজের জন্য তো অনেক সাহস লাগে, সাহসী লোক ছাড়া তো এই কাজ করা আসলে সম্ভব হয় না। তো আজকের এপিসোড এ পর্যন্ত ছিল। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল মঙ্গলবার রাত 10:59 আফনান্স বি ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডের নতুন আরও একটি এপিসোড আসতে যাচ্ছে, শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর ওই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য শুধু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আফনান্স বি ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানকার যে ভিডিওগুলো রয়েছে, যে এপিসোডগুলো সামনে আসতে যাচ্ছে, সেগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।